পরনে স্কুলের সাদা ইউনিফর্ম, দুপাশে দুটো লম্বা বিনুনি ঝুলছে, চোখে মুখে মুগ্ধতার ছড়াছড়ি। আকাশে একখণ্ড কালো মেঘ জমেছে। ঝড়ের পূর্বের নিস্তব্ধ পরিবেশ মনের ভেতরকার হাহাকার দূর করা এক ভীষণ ভালো লাগা অনুভূতির জন্ম দিচ্ছে। উত্তেজনায় লাফিয়ে উঠছে ছোট্ট হৃদয়। অরু আর মন দুজনেই খোলা রাস্তায় লাফিয়ে উঠল। খানিক সময়ের মাঝেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো, যা মিনিট দুয়েক সময়ের ব্যবধানে ঝুম বৃষ্টিতে রূপ নিল। ব্যাগের ভাঁজে লুকানো ছাতাখানা যত্ন করে ব্যাগের ভেতরেই পড়ে রইল। জনমানবহীন রাস্তায় কেবল ঝুমঝুম বৃষ্টির ছন্দ ঝংকার তুলছে, সাথে দুই কিশোরীর প্রাণবন্ত হাসি। কাঁধে ব্যাগ ঝুলিয়ে দৌড়ে নেচে কুদে বাড়ি ফিরছে দুজন। স্মৃতিখানা মানুষপটে ভেসে উঠতে অজান্তেই খিলখিল শব্দে হেসে উঠল অরু। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে সেদিনকার মতো, পার্থক্য শুধু বয়সে। সেদিন ছিল অবুঝ কিশোরী, আর আজ প্রাপ্ত বয়স্ক যুবতী। সেই ছোট্টবেলাকার অল্পতে রেগে বয়ম হয়ে যাওয়া অরু একদমই বদলায়নি, তবে বুঝতে শিখেছে। পড়ার টেবিলে এক কাপ চা ধোয়া ছড়াচ্ছে। বইয়ের পাতায় মুখ গুজে থাকতে থাকতে শরীরটা বড্ড ক্লান্ত। জানালায় চোখ রেখে বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগছে। বইয়ের পাতা বন্ধ করে নাকের ডগায় চশমাটা ঠেলে চা হাতে ঠিক জানালার কাছে গিয়ে দাঁড়ায় অরু। মাঝে মাঝে প্রেম করতে ইচ্ছে করে, পরক্ষণে পড়ার চাপে প্রেম করার ভীষণ শখটাকে জলাঞ্জলি দিতে হয়। মেডিকেল স্টুডেন্টদের জীবনে প্রেম থাকতে নেই, থাকলেও বড়জোর 10-15 মিনিটের কথা হয়। এতে কি আর তৃপ্তি পাওয়া যায়? বেচারার সাথে কথা বলতে না পারার টেনশনে আতপাগল মাথায় তখন আর পড়া ঢোকানো যায় না। এত সব চিন্তা করে আর অরুর প্রেম করা হয় না। কখনো আফসোস হয়, কখনো অন্যদের প্রেম ঘটিত প্যারা দেখে মনটা লাফিয়ে ওঠে, বলে ওঠে, বড্ড ভালো করেছিস অরু। প্রেম ভালো মানুষ করে। যাদের যেচে পড়ে পাগল হতে ইচ্ছে করে তারাই শুধু প্রেম করে। ভেবে ভেবে অরু আবার হাসল। একসময় এই পাগল যে নিজেও ছিল। স্কুল জীবনে অল্প বিস্তর প্রেমের গল্প আছে তার। তারা দুজনেই অপ্রাপ্ত বয়স্ক ছিল। কখনো যদি হুট করে সেই ক্লাসমেটের সাথে দেখা হয়ে যায়, অরু আর সে দুজনেই লজ্জা পেয়ে হেসে ফেলে। টুকটাক আলাপ হয়ে ফের দুজন দুপথে হাঁটে। বাসা থেকে আসা যাওয়া করে পড়া গেলেও অরু ইচ্ছে করেই হলে ওঠে। টুপ করে তরির কাছে বসে গল্প করার অদম্য ইচ্ছাটা তার পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। তখন আর চাইলেও নিজেকে বইয়ের মাঝে আটকে রাখা যায় না। এই যেমন এখন তার ভীষণ ইচ্ছে করছে তরি আপুর সাথে গল্প করতে। ইচ্ছে করলে ফোনে কথা বলে নিতে পারে, কিন্তু অরু তেমনটা করবে না। তখন মনের ভেতরের ভালো লাগা, ছটফট ভাব হারিয়ে যাবে। প্রিয় মানুষের প্রতি ছটফটানো ভাব মুছে যেতে নেই। এই ছটফটানিতে আনন্দ মেশানো থাকে। অরুকে অবাক করে দিয়ে তার মুঠোফোন তীব্র শব্দে বেজে উঠল। অধর প্রসারিত হলো তার। তরির কল। কেমন আছিস টিয়া পাখি? অরু কাঁদো কাঁদো গলায় বলল, ভীষণ চাপে আছি, পড়তেই ইচ্ছে করছে না। তরি ঠাট্টা করে বলল, তাহলে বিয়ে দিয়ে ফেলি। তোর জন্য তো আমার ভাসুর এক পায়ে খারাপ, তুই বেচাটাকে পাত্তাই দিচ্ছিস না। অরুর নাক মুখ কুচকে বলল, আবার চোখ হাই কোয়ালিটিতে আটকায়। ভাঙাচোরা জিনিসপত্র পছন্দ না। তরি বলল, যাক বাবা, ভাইয়াকে এখনো কত ফিট দেখাচ্ছে আর তুই বলছিস ভাঙাচোরা। বেচারা তোর এমন অপমান নিতে না পেরে দুদিন তরকারি ছাড়াই চোখের জলে ভাত খাবে। অরুর চোখ জোড়া ক্ষীণ হয়ে এলো, গলায় খানিকটা হতাশা বের হলো যেন। আচ্ছা, তুমি কি সত্যি আমার বোন? বুঝে শুনে পক্ষ নিচ্ছ তো? তরি মুহূর্তেই হেসে ফেলল, বলল, তোকে চোখে চোখে রাখার পথ খুঁজে বেড়াচ্ছি আমি। হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। যত যা দোয়া পড়ে ফুক দাও না কেন, তোমার বুড়ো ভাসুর নামক সফটওয়্যার ইনস্টল হবে না আমার জীবনে। বাসায় আসবি? না, বাসায় গেলেই আর হলে ফিরতে ইচ্ছে করে না। বাসায় পড়াও ঠিক মতো হয় না। তরি দীর্ঘশ্বাস ফেলল, বলল, আজ একটু রান্নার ঝামেলা আছে, এখন রাখছি। কিসের এত ঝামেলা? রামি আসবে ছুটিতে। আমার পুচকে কেমন আছেন? তরির আর্তনাদ শোনা গেল, বলল, ঠিক তোর মতো দুষ্ট হয়েছে রে অরু, ভীষণ পাজি। আগে তুই জ্বালিয়েছিস, এখন এই পুচকে আমার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে।
রামি ফিরলে তাকে আরো বেশি বাথরুমের প্রশিক্ষণ দেয়। কি যে বিপদে আছি। অরু খিলখিল করে হেসে উঠল, বলল, দেখতে হবে না ছেলেটা কার। হয়েছে, আর বলতে হবে না, রাখছি আমি। কল কাটতেই জুমান বলল, নাস্তা করবি না ওরু? না, আমার মন খারাপ, বাসায় যেতে ইচ্ছে করছে। জুমান আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর এই মেয়েটাই হেসে লুটোপুটি খাবে। তার মন খারাপ দীর্ঘস্থায়ী হয় না, কিভাবে যেন নিজের মন ভালো করে ফেলে। জুমান একদিন অরুর কাছ থেকে শিখে নেবে কিভাবে ঝটপট মন ভালো করা যায়। তরি ইরা রান্নাঘরে কাজ করছে। ঈশিতা পেছনে এসে দাঁড়ালো। আম্মু, আমার আবার খুঁজে পাচ্ছি না। ইরা কাজে হাত চালাতে চালাতেই বলল, খুঁজে দেখো। পাচ্ছি না তো। ইরা চোখ গরম করে তাকাতেই হাত পা ঝাড়া মেরে চলে যাচ্ছিল ঈশিতা। বসার ঘরে গিয়ে তার চোখ ছানা বড়া। পছন্দের এই কালার রাবারটা অমিত দাঁত দিয়ে কামড়াচ্ছে। ঈশিতাকে দেখেই সবগুলো দাঁত বের করে হাসলো। ফ্যাল ফ্যাল করে কেঁদে ফেললো মেয়েটা। এই অমিতা ভীষণ দুষ্টুমি করে। কিভাবে তার পছন্দের রাবারটা নষ্ট করে দিল। গোসল সেরে ছাদে জামা কাপড় মেলে দিতে গিয়েই পাশের ছাদে তাকালো তরি। তারা সকলেই এখন ঢাকায় থাকে। বাবা পুরনো বাড়িটা বিক্রি করে দিয়ে পাশাপাশি বাড়িতে থাকছেন 2 বছর। মাহমুদারা 3 ভাই এই বাড়িটি করেছে, আর পাশেরটা বাবা মিঠুর জন্য করেছেন। ছেলেটাকে নিয়ে তরি বড্ড চিন্তায় থাকে। পলিটিক্সের সাথে জড়িয়ে পড়েছে সে, যেন তার সর্বস্ব জুড়ে পলিটিক্স। বিয়ে করে ঘরে বউ আনতে বললে সেটাও করছে না। বউ এসে সকাল থেকে শুরু করে দুপুরের রান্না পর্যন্ত কাজ করে দিয়ে যায়। রাতের রান্না তরি করে দিয়ে আসে। মাহমুদ কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে তরিকে 2 হাতে আলিঙ্গন করে নিতেই অমি এসে উপস্থিত। সে বাবার কোলে চড়বে। এসে প্রথমেই তাকে কোলে নিয়েছে মাহমুদ, এখন আবার কোলে নিতে হবে। তরির দিকে করুণ চোখে তাকিয়ে অমিকে কোলে তুলে বেরিয়ে গেল সে। পেছন থেকে তরির রিনিঝিনি হাসির শব্দ শোনা যাচ্ছে। পড়াশোনা শেষ দিয়ে যখন চাকরিতে মন দিয়েছে, সব ঝামেলা মুক্ত, তখন অমি গর্ভে। সে পৃথিবীতে আসার পর তরি নিজ থেকেই চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি, সংসার, বাচ্চা সব মিলিয়ে সে কুল পাচ্ছিল না। এখন এই ছেলের পেছনেই তরির সবটুকু সময় কেটে যায়। 4 বছরের এই ছেলে তার দাদু আপুকে পানের সাথে অনেকখানি জর্দা মিশিয়ে খাইয়ে দিয়েছে। নাতি পান দিয়েছে। আয়েশা সুলতানা খুশি মনে মুখে দিলেন। গেলার পরই টাল হয়ে পড়ে রইলেন। পৃথিবীটা কেমন গোল হয়ে ঘুরছে। দিনে এমন কত শত অঘটন যে ঘটায় ছেলেটা। মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে তরি। যখন অমি একটু অসুস্থতায় চুপচাপ হয়ে যায়, তখন বাসার সবার কেমন শূন্য শূন্য লাগে। তরি বেশি অস্থির হয়ে পড়ে। সন্ধ্যার পর বাড়ির সবাই হইচইয়ে মেতে রইল। রামি এসেছে আধা ঘন্টা হবে। পোশাক পরিবর্তন করে গোসল নিয়ে সোজা নিচে নেমে এলো। এক পাশে ঈশিতা, অন্য পাশে মা। অমি সবার আগে কোল দখল করে বসেছে। কিশোর রামি আর বর্তমান রামির মাঝে বিস্তর ফারাক। সৌষ্ঠব্য পুরুষ। চেহারায় একটা তীক্ষ্ণ ভাব এসেছে। বেশ লম্বা চওড়া দেখতে। সে পাইলট হলেও মিঠু পলিটিক্সে পা বাড়ালো। স্কুল জীবন শেষে কলেজে পা রেখেই এসবে জড়িয়েছে। কোনো চাকরি বাকরি করছে না। সারাদিন এসবের পেছনেই সময় ব্যয় করে। রামি ছুটি পেলেই ছুটি বাসায় চলে আসে, পরিবারের সাথে সময় কাটায়। অথচ মিঠু কাজ থেকেও পরিবারকে সময় দিতে পারে না। ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির শব্দ শুনে। অরু হাই তুলে আড়মোড়া ভেঙে বসলো। তার রুমমেট জুমান এখনো ঘুমাচ্ছে। ফ্রেশ হয়ে 1 কাপ চা বানিয়ে নিল ঝটপট। লুকিয়ে চুরিয়ে ইলেকট্রিক কেটলিতে চা বানিয়ে ঘন্টা 2 পড়াশোনা করলো। ততক্ষণে জুমান উঠে পড়েছে। তৈরি হয়ে দুজনে ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হলো। যাওয়ার সময় ক্যান্টিনে নাস্তা করে নেবে। ক্লাস শেষ করে বের হতেই একজন সিনিয়র পেছন থেকে ডাকলেন। তিনি এবছরেই ইন্টার্নি করে বের হয়েছেন। অরূপা থামিয়ে দিল। তিনি এসে কুশলাদি সেরে জানতে চাইলেন, ফ্রি আছো? কফি চলবে? একটু পরিচিত লোকদের হুট করেই কোনো কিছুতে না করা যায় না। ওরও সময় দেখলো। অতঃপর সৌজন্যতার খাতিরে মৃদু হেসে বলল, 10 মিনিট। তিনি মাথা ঝাঁকিয়ে বললেন, যথেষ্ট সময়। জুমান হলে ফিরে গেল। অরু আবির নামক ছেলেটির সাথে কফির আড্ডায় বসলো। এক পর্যায়ে তিনি অরুকে প্রেম নিবেদন করে বসলেন।
গতকালও বৃষ্টির সময় বড্ড প্রেম করতে ইচ্ছে করছিল অরুর। এখন আর ভালো লাগছে না। বলল, বলুন বিয়ে করে ফেলি। অরুর এমন জবাবে আবির একটুখানি ভরকালো। কেসে উঠলেন তিনি। সাধারণত প্রেমের প্রস্তাবে মেয়েরা একটু লজ্জা পায়, কিন্তু অরু সরাসরি বিয়েতে যেতে চাচ্ছে। অরু পানির গ্লাস এগিয়ে বলল, আপনি বরং পানি পান করে গলা ঠিক করুন, আমাকে ফিরতে হবে। আবির আর কথা বলার সুযোগ পেলেন না। কফি শপ থেকে বেরিয়ে সোজা হলে ফিরল অরু। প্রথমে বিয়ের কথা বললে ছেলেরা একটু সময় নেয়, কেউ কেউ সিদ্ধান্ত বদলে ফেলে, তখন প্রেম করার ইচ্ছেটা আর থাকে না তাদের। কিন্তু কে জানতো অরুর ধারণা মিথ্যে হবে। আবির অরুর বাড়িতে পরিবার দিয়ে প্রস্তাব পাঠালো। বাবা ফোন দিয়ে বাসায় যেতে বলেছেন। তিনি ভেবে বসে আছেন আবিরের সাথে অরুর সম্পর্ক আছে। তরির সাথে যেমন ঘটেছে অরুর সাথে আর তেমনটা হতে দিতে চাচ্ছেন না। অরুর পছন্দের ছেলে হলে বিয়েতে অমত করবেন না। বাসায় এসে প্রথমেই তরির সাথে দেখা করতে এলো অরু। ছড়া শুনে থেমে গেল সে। প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে এই মুহূর্তে। রামি ছড়া বলছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। যদিও অরুর সাথে এই ছড়ার মিল নেই, তবুও তার ধারণা রামি কান্না শব্দটা তাকে খোঁচানোর জন্যই উচ্চারণ করছে। নাকের ডগার চশমাটা একটু উপরের দিকে ঠেলে কিছু বলতে নেবে, তখনই রামি তার চুমুক দেওয়া কফি মগ বাড়িয়ে দিয়ে বলল, কিরে অরু, কফি খেতে ইচ্ছে করছে? নে খেয়ে নে। আমি ছেঁকে দেখার পর কফির স্বাদ 100 লেবুর শক্তির মতো বেড়ে গিয়েছে। দেখ দেখ। মুখ ঝামটা দিয়ে অরু বলল, তোমার কফি তুমি খাও, আর খবরদার কানা বলবে না। আমি ছড়া বলছিলাম, তোকে কখন খানা বললাম আমার তো মনে পড়ছে না। নিষ্পাপ চেহারায় কথাখানা বলেই মিটিমিটি হাসলো রামি। অরু বড় বড় শ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রামি আর এক ধাপ রাগ বাড়িয়ে দিতে বলল, বড় ভাইয়ের সাথে দেখা করতে এসেছিস, কিন্তু ভাইয়া তো বাসায় নেই। অরু নাকের পাটা ফুলিয়ে বলল, দেখো, আমি তোমার সাথে এখন ঝগড়া করার মুডে নেই, আর তোমাদের বাসায় এসে পড়ে থাকারও আমার শখ নেই। রামি ভ্রু নাচিয়ে বলল, আমি তো দেখতে পাচ্ছি আমাদের বাসার ভাত তোকে ছাড়ছে না। তোর মতলবটা কি বলতো? উপরে উপরে দিতে যাচ্ছিস, ভেতরে ঠিকই ভাইয়াকে দেখার জন্য চলে আসছিস আমাদের বাসায়। অরু কথা না বাড়িয়ে ধূপধাপ পা ফেলে রামিকে এড়িয়ে গেল। এই মুহূর্তে সে ঝগড়া করে মুড খারাপ করতে চায় না। মাথা ঝাঁকিয়ে বসলো রামি। এখনো তার সেই বাদরামো অভ্যাস পরিবর্তন হয়নি। রাতে খাবার টেবিলে তরির মুখে শুনতে পেল অরুকে দেখতে আসছে কাল। খাওয়া থামিয়ে তরির দিকে তাকালো রামি। ভীষণ আশ্চর্য হয়ে বলল, অরুর বুদ্ধি হয়েছে নাকি? হাতে পায়েই বড় হলো, এখনো তো ছোটবেলার মতোই রাগী আর ঝগড়ুটে আছে। ওকে তোমরা বিয়ে দেবে? একটা বড়ই গাছ থাকলে সকলেই ঢিল ছুটতে চায়। মেয়ে মানুষ হলো বড়ই গাছ, মাথা চাড়া দিয়ে উঠলে বিয়ের প্রস্তাব আসবেই। তাছাড়া ছেলে অরুর পরিচিত। আয়শা সুলতানা রামির কথার প্রত্যুত্তরে কথাখানা বলে থামলেন। এই পরিচিত শব্দটা রামির কানে ভিন্ন রকম শোনালো। সেও বাকিদের মতো ধরে নিল অরুর বুঝি আবিরের সাথে সম্পর্ক আছে। তার বিস্ময় ভাব আরো গাঢ় হলো। বলে বসলো, অরু প্রেমও করতে জানে? বড় ভাইয়া সাদাত অত্যন্ত ব্যথিত হৃদয়ে বললেন, এত বছর যাবৎ পেছনে পড়ে থেকেও এক গ্লাস পানি পেলাম না, আর দুদিনের কোন ছেলে এসে ভাতের পাতিল দখল করতে চাইছে? বুঝলি রামি, সবই কপাল। ইরা ঠেস মেরে বলল, আমি ইরা দেখে তোমার সংসার করি, ওরও কোন দুঃখে বুইরা খাটাসের কাছে নিজেকে ধরা দিতে আসবে? সাদাত ভাইয়া ভাবলেশহীন ভাবে প্লেটে হাত চালিয়ে বললেন, ইরা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম। বয়সটা ম্যাটার করে না, মনটাই আসল। তেলে বেগুনে ছ্যাদ করে উঠল ইরা। ভয়ঙ্কর অপমান নিতে না পেরে মুখ চালানো শুরু করলো। সাদাত এদিকে কান দিলেন বলে মনে হচ্ছে না। তিনি সমস্ত মনোযোগ খাবারের দিকে ধরে রেখেছেন। বাড়ির ছোট দুজনেই ঘুমাচ্ছে, তাদের আগেই খাইয়ে দেওয়া হয়েছে। ইরা রাগ করে মেয়ের ঘরে তার পাশে শুয়ে পড়ল। তার নিঃসন্তান অন্ধকার জীবনে ঈশিতা ঝলমলে আলো হয়ে এসেছে। ঈশিতার বয়স 11 বছর। ওকে দত্তক নেওয়ার পর থেকেই মানুষের উস্কানিমূলক নীতিবাক্যের শিকার হয়েছে ইরা। ঈশিতাকে শাসন করলেই তারা দরদি হয়ে বলে, মেয়েটা তোমার পেটের হলে ওকে এভাবে শাসন করতে পারতে? ইরা জবাব দিত না।
সত্যি কি গর্ভধারিণী মা আমাদের শাসন করেন না? নিজের পেটের সন্তান না হলেই বুঝি শাসন করেন, দত্তক নিলে সেই সন্তানকে শাসন করা যায় না? তুমি তো আর আপন মা না। বলে সমাজের মানুষগুলো খুঁচিয়ে ভেতরের ক্ষতটাকে তাজা করে দেয়। এরা প্রথম দিকে ব্যাপারগুলো এড়িয়ে যেতে পারতো না, ভীষণ কষ্ট হতো, আড়ালে বসে অশ্রু বিসর্জন দিত। তবে সময়ের সাথে সাথে সে শক্ত স্থান তৈরি করে নিয়েছে, মনকে কঠিন করে সবাইকে চুপ থেকেও জবাব দিতে শিখেছে। 10 মিনিট সময় 15 আগেই দরজায় টোকা পড়ল। ইরা ঘাপটি মেরে শুয়ে রইল, দরজা খুলল না। সাদাত হতাশ হয়ে বেডরুমে ফিরে গেলেন। মেয়ে বড় হয়েছে, এভাবে দরজায় বারবার টোকা দেওয়া ভালো দেখায় না। অমি বাবা মায়ের মাঝখানে শুয়ে বাবাকে প্রশ্ন করল, পাপা তুমি কি? মাহমুদ সরল গলায় জবাব দিল, মানুষ। ছোট্ট অমি বিরক্ত প্রকাশ করলো, নাকমুখ কুঁচকে। তোমার পেশা কি? মাহমুদ ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তুমি পেশা মানে বোঝো? আগে তুমি বলো। আমি একজন শিক্ষক। বিরোধিতা করলো অমি। শোয়া থেকে উঠে বসলো, গলায় জোর দিয়ে অস্পষ্টভাবে বলল, মিথ্যা কথা, তুমি স্বামী। লজ্জাবতী তরি ছোট্ট ছেলের কথাতেও লজ্জাবোধ করলো। মাহমুদ বিচলিত হলো না, ছেলের সাথে উঠে বসলো, তাকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, এটাকে পেশা বলে? হ্যাঁ বলে। কে বলেছে তোমায়? চাচু। দীর্ঘশ্বাস ছাড়লো মাহমুদ। রামির স্বভাবটা আজ পর্যন্ত পরিবর্তন করা গেল না। অমির কথা যদিও এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবুও পরিবারের সবাই স্পষ্টভাবে বুঝতে পারে। অমি ফের বাবার গালে হাত রেখে বলল, পাপা তুমি কি স্বামী? প্রলম্বিত শ্বাস ফেলে মাহমুদ বলল, হ্যাঁ বাবা, আমি স্বামী, আমি পুত্র, আমি ভাই, আমি আবার পিতা, সর্বোপরি আমি শিক্ষক। স্বামী কি পাপা? মাহমুদ তরির দিকে তাকালো। সে মুখ লুকিয়ে আছে, ছেলের প্রশ্নের জবাব দিতে চাইছে না। অসহায় মাহমুদ ছেলের প্রশ্নের জবাবে আবার বলল, যারা বড় হয়ে পাপা হয় তাদের স্বামী বলে। এখন ঘুমাও বাবা, পাপার ঘুম পাচ্ছে। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। মাহমুদ বিনা বাক্য বয়ে শুয়ে চোখ বন্ধ করলো, নয়তো অমি হাজারটা প্রশ্ন করবে। বাবার মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে অমি নিজেই বাবার গলা জড়িয়ে ঘুমিয়ে পড়েছে, অথচ বাবা মা দুজনেই জেগে। মাহমুদ গভীর স্বরে ডাকলো, তরি। তরি নড়ে চড়ে উঠলো, কিন্তু জবাব দিল না। মাহমুদ ফের মুখ খুলল, শুধালো, বারান্দায় যাবে? বিছানা ছেড়ে দরজা খুলে বেরিয়ে গেল তরি। মাহমুদ অমিকে ঠিকভাবে শুইয়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই মুহূর্তে তরি রান্নাঘরে আছে, এক মগ চা নিয়ে ফিরবে। অতঃপর দুজনে একই মগে পরপর চুমুক বসাবে। মাহমুদরা যখন তরিদের বাসায় ওঠে নতুন ভাড়াটিয়া হয়ে, তখন অরুর বয়স 5। যখন তাদের বিয়ে হয় তখন 6 বছর। এখন চোখের দেখায় অনেক বড় হয়ে গিয়েছে, অথচ মাহমুদের মনে হয় সেদিনই অরুর ছোট্ট একটা মেয়ে ছিল। এখনো তার আচরণ সেই ছোট্ট অরুর মতোই, মাঝে মাঝে কিছু কাজ বড়দের মতো করে। তরি মাস্টার্স কমপ্লিট হওয়ার পর কনসিভ করে, দুর্ভাগ্যবশত মিসক্যারেজ হয়ে যায়। এরপর অনেক বছর আর তাদের কোনো বাচ্চা হওয়ার লক্ষণ দেখা যায়নি। আয়েশা সুলতানা মনে মনে কষ্ট পেতেন, দুটো ছেলের ঘরে কোনো সন্তান নেই। তারপরই সাদাত ভাইয়া 3 বছরের ঈশিতাকে দত্তক নিলেন। আল্লাহ আশার আলো দেখিয়ে ধৈর্যের ফল হিসেবে 4 বছর পূর্বে তাদেরও এক টুকরো খুশি দান করেছেন। সেই খুশিটাই আজকের অমি। ঈশিতা শান্ত বাচ্চা হলেও অমি শান্ত নয়। তাকে মাত্রাতিরিক্ত অশান্ত দুষ্টু বানানোর দায়িত্ব রামি নিজেই নিয়েছে। কারো পারমিশন তার প্রয়োজন পড়ে না। তরি চা নিয়ে ফিরল, প্রথম চুমুকটা সে নিজেই বসালো, অতঃপর মাহমুদের দিকে বাড়িয়ে দিল। তরির চুমুক বসানো জায়গাতেই মাহমুদ ঠোঁট ছোঁয়ালো। তরির ডান হাত মুঠোয় নিয়ে বলল, প্রেম করবে তরি? তরির চোখে মুখে প্রশ্ন, তবুও প্রশ্নগুলো দমিয়ে রেখে ছোট্ট গলায় বলল, এখন প্রেম করার বয়স আছে বুঝি? মাহমুদ শব্দহীন হাসলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, যেখানে ভালোবাসার নাম তরি, সেখানে আমি বৃদ্ধ বয়সেও প্রেমে পড়ার পায়তারা খুঁজি।
তরি বিভোর হয়ে তাকিয়ে রইল। তারা এখন আর যুবক যুবতী নেই, বয়সের সংখ্যাটি বেড়েছে। তবুও মাহমুদের চোখে নিজের প্রতি সেই পূর্বের মুগ্ধতা খুঁজে পাচ্ছে। অফিস টাইম শেষ করে বেরিয়েছে সুহা। ট্যাক্সির খোঁজে রাস্তায় দাঁড়ালো। হুট করে একটি গাড়ি গতিহীন হয়ে সুহাকে ধাক্কা দিতে রাস্তায় পড়ে হাত পায়ের অনেকাংশে ছিঁড়ে গিয়েছে। হাঁটুতে প্রচুর ব্যথা পেয়েছে মেয়েটা। উপস্থিত আমজনতার ভিড় ঠেলে গাড়ির ড্রাইভার পালাতে পারল না, তবে নিজের দোষটুকুও স্বীকার করতে চাইল না। রিয়াজ নামক একটি ছেলে এগিয়ে এসে হুমকি ধমকি দেওয়াতে ড্রাইভার লোকটি রাজনৈতিক নেতার ভয় দেখালো। রিয়াজ ফোন কানে তুলে বলল, সামনের দিকে আসুন তো ভাই, একটু ঝামেলা হয়েছে। ফোন পকেটে রেখে সুহা নামক মেয়েটির দিকে এগিয়ে গেল। সবিনয় বলল, বেশি ব্যথা পেয়েছেন আপু? সুহার চোখ মুখের আকৃতি বলে দিচ্ছে মেয়েটি ভীষণ ব্যথা পেয়েছে। রিয়াজ বেশি কিছু জিজ্ঞেস না করে দৌড়ে পানি কিনে আনলো। সুহার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইখানেই বসে পানি পান করে নিন, আপনাকে হাসপাতালে পৌঁছে দিব। না না, তার দরকার নেই, যেটুকু করেছেন তার জন্যই কৃতজ্ঞ। একদল ছেলেপুলে এগিয়ে আসছে ভিড়ের দিকে। সবার সামনে দাঁড়ানো যুবকের নজর তীক্ষ্ণ। শার্টের হাতা গোটাতে গোটাতে এগোচ্ছে। কঠিন চেহারার আড়ালেও মাধুর্য আছে। দলবল নিয়ে বুক টান টান করে লম্বা কদম ফেলে এগিয়ে আসছে। রিয়াজ ছেলেটি তাদের দেখে এগিয়ে গেল। সামনের যুবকটিকে ইবতেসাম ভাই বলে সম্বোধন করতেই সে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রিয়াজ সংক্ষেপে একটু আগের ঘটে যাওয়া ঘটনাটি বর্ণনা করলো। ইবতেসামের চোয়াল শক্ত হয়ে এলো, চোখে একটা তেজ খেলা করছে। তাকে দেখে অনেকেই জায়গা করে দিল। রাজনৈতিক নেতাদের মাঝে অনেকটা পরিচিত মুখ ইবতেসাম মিঠু। পরিবার বন্ধুদের কাছে মিঠু হলেও বাকি ক্ষেত্রে জন্য ইবতেসাম নামটি প্রযোজ্য। ড্রাইভার মিঠুকে দেখে ঢোক গিলে দুপা পিছু হেঁটে গেল। মিঠু শান্ত গলায় জিজ্ঞেস করলো, গাড়ি ঠিকভাবে চলবে নাকি অন্য ব্যবস্থা নিতে হবে? লোকটি তোতলানো স্বরে বলল, জি জি, গাড়ি ঠিকভাবেই চলবে। সরি বলুন ওনাকে। সুহার দিকে ইশারা করে বলল। ড্রাইভার সুহার কাছে ক্ষমা চেয়ে বিদায় নিলেন। ভিড় কমে গেল। মিঠু রিয়াজকে বলল, ওনাকে হাসপাতালে নিয়ে যা। সুহা জোর গলায় বলল, না না, লাগবে না, আমি বাসায় চলে যাব। মিঠু বলল, যেতে পারবেন? রিয়াজ, ওনাকে বাসায় পৌঁছে দিস ঠিকানা নিয়ে। সুহা বাদ সাধলো, বলল, পৌঁছে দিতে হবে না, একটা ট্যাক্সি ঠিক করে দিলেই চলবে। মিঠু নিজে দাঁড়িয়ে থেকে একটা ট্যাক্সির ব্যবস্থা করে সুহাকে তুলে দিয়ে নিজ গন্তব্যে ছুটে চলল। অরুকে দেখার জন্য আবিরের পরিবার হাজির। তরি বাবাকে বুঝিয়েছে সে এখন বিয়ে করবে না। প্রত্যুত্তরে বাবার জবাব ছিল, বললেই তো বিয়ে হয়ে যায় না? তোদের দুজনের যখন জানাশোনা আছে তখন এঙ্গেজমেন্ট করে রাখা যাবে। তরি আর বেশি কিছু বুঝাতে গেল না বাবাকে। মাহমুদ ছুটি নিয়েছে আজকের জন্য, রামি বাসাতেই আছে। দুভাই এসে উপস্থিত। অরু এখনো তৈরি হয়নি। তরির সাথে কথা বলে ঘরে ফেরার পথে গান ধরলো। বুকের মাঝে চিনচিন করে। এর বেশি গাইতে পারলো না। রামি বিস্ময় প্রকাশ করে বলল, কি সাংঘাতিক গরু, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খা, নয়তো চিন চিন ব্যথা সাংঘাতিক রোগের রূপ নেবে। প্রয়োজন ট্যাবলেট সিরাপ দুটোই নে। অরু ঝগড়া করতে গিয়েও হেসে ফেললো, বলল, ভাই তোমার জন্য কি এখন মনের সুখে গানও গাইতে পারবো না? তুই গান গাইবি, নাচবি, ইচ্ছে হলে মাটিতে গড়াগড়ি খাবি। আমি কি বাধা দিয়েছি নাকি? শুধু চিনচিন ব্যথার ওষুধ নিতে বললাম। তাছাড়া তোকে দেখতে এসেছে বলে তোর লজ্জা পাওয়া উচিত। অথচ তোকে দেখে মনে হচ্ছে পারলে এখনই বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাস। বাপের অন্ন আর কত ধ্বংস করব? হ্যাঁ, এক সময় তো বিয়ে করতেই হবে, সেটা আগে করলে ক্ষতি কি? তরি মাঝখানে এসে তাড়া দিল অরুকে, বলল, তৈরি হতে যাচ্ছিস না কেন? অরু আর দাঁড়ালো না। তরি একটি শাড়ি নিয়ে অরুকে পরিয়ে দিল। বলা যায় বড় হয়ে এটাই অরুর প্রথম শাড়ি পরা। তরি সাথে করে নিয়ে গেল তাকে। আবির আর চোখে তাকালো। রামি লক্ষ্য করলো সে কুলকুল করে ঘামছে। চোখ জোড়া কেমন অস্থির হয়ে উঠল। না চাইতেও আজ অরুর দিকে নজর চলে যাচ্ছে। ছোট থেকেই অরুকে বড় হতে দেখে এসেছে, কিন্তু আজ শাড়িতে তাকে ভিন্ন রকম দেখাচ্ছে। রামি নিজের অস্থিরতা দমিয়ে রাখতে উঠে বাইরে চলে গেল। অনেকটা সময় পর নিজেকে ধাতস্থ করে ফিরে এলো। আবির আর অরুকে
কথা বলতে দেওয়া হলো। কি কথা হলো রামি জানে না, তবে উপস্থিত বড়দের মাঝে কথা হলো 2 দিন পর অরুর পরিবার আবিরের বাসায় যাবে। রামি সেখানে আর বেশিক্ষণ দাঁড়ালো না। বাসায় এসে ঘেমে একাকার শরীরে লম্বা গোসল নিল। অতঃপর ছাদে উঠল। পাশের ছাদে অরুকেও দেখা যাচ্ছে। এখনো শাড়িটি পরিবর্তন করেনি। অরু অনেকক্ষণ ধরে রামিকে পর্যবেক্ষণ করে বলল, বাবা, রামি ভাইয়া আজ এত চুপচাপ কিভাবে? রামি সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে শুধালো, তোকে আজ বড় বড় লাগছে কেন অরু? অরু কিঞ্চিত চুপ থেকেই হেসে ফেলল, বলল, এতদিন বুঝি ছোট ছিলাম? রামি দৃষ্টি স্বাভাবিক করে নিল। দূর দূরান্তে ঝাপসা দৃশ্যে দৃষ্টি মিলিয়ে গেল তার। লম্বা শ্বাস টেনে বলল, ছোটই ছিলি, আজ হুট করে বড় বড় লাগছে। অরু মলিন হেসে বলল, আমি তো সেই কবেই বড় হয়ে গিয়েছি, কেবল লোক চোখে নিজেকে ছোট করে রেখেছি। রামি পাশ ফিরে তাকালো। অরুর সজ্জিত শুভ্র চেহারায় আমাবস্যা নামলো যেন। বাতাসে লম্বা চুল দোল খাচ্ছে। রামি বলল, তোর কি আন্টির কথা খুব মনে পড়ছে? অরুর ডান চোখের কোল ঘেঁষে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। দ্রুত চোখ মুছছে বলল, না তো। রামি এ ব্যাপারে আর কথা বাড়িয়ে অরুর কষ্ট দ্বিগুণ করতে চাইল না, তাই প্রসঙ্গ পাল্টে বলল, আবিরের সাথে তোর কতদিনের পরিচয়? অ্যাডমিশনের সময় পরিচয়। সম্পর্ক কতদিনের? অরু অবাক হলো না। সবাই যে আবিরের সাথে তার একটা সম্পর্ক আছে এটা ভেবে বসে আছে তা অরু পূর্ব থেকেই অবগত। ফিক করে হেসে বলল, পরিচিত, কিন্তু এর বেশি সম্পর্ক নেই। 2 দিন আগেই উনি প্রপোজ করেছিলেন। আমিও খামখেয়ালি মেজাজে বলে দিলাম, চলুন বিয়ে করে ফেলি। উনি যে সিরিয়াস হয়ে পড়বেন কে জানতো। রামি বিদ্রুপ করে বলল, মানুষ কি দেখে তোকে পছন্দ করে আমি বুঝি না। ভোলা ভালা চেহারার আড়ালে ডাইনি দেখলে ভাব ভাব করে বাড়াতো। অরু রেগে গেল ভীষণ। তুমি নিজে তো বুড়ো খাটাস। রামি বিশেষ পাত্তা দিল না, তবে কৌতূহল বাড়ল। জানতে চাইল অরুর মন কি চায়। হুট করেই সে কেন অরুকে নিয়ে এতটা ভাবতে শুরু করলো সেটা বুঝতে পারছে না। সন্দিহান গলায় শুধালো, তোর কি আবিরকে পছন্দ হয়েছে? না হওয়ার মতো কিছুই দেখছি না। যদি আবির বলেন যে তোকে বিয়ে করবে না, তখন খারাপ লাগবে? অরু ফের হাসলো, বলল, তার প্রতি আমার ফিলিংস তৈরি হয়েছে নাকি? তবে অপমানিত হব খুব। নিজ থেকে এসে কেউ রিজেক্ট করলে সেটা সত্যি অপমানজনক। তখন তাকে আমি ছেড়ে কথা বলবো না। রামি ঠোঁট গোল করে শ্বাস ছাড়লো। বিরক্তি গলায় বলল, তুই শাড়িটা চেঞ্জ করে আয় তো। কেমন বুড়ি বুড়ি লাগছে তোকে, ঠিক আমার নানির মতো। আর চুলগুলো বেঁধে নে, আমারই কেমন গরম লাগছে তোকে দেখে। ওর চোখে জোড়া তীক্ষ্ণ করে চাইল। চশমার ফাঁক কোলে এই তমস্যটুকু রামির নজরে পৌঁছাতে পারল না। নাক গাল ফুলিয়ে বলল, আমাকে তো শাড়ি পরায় বুড়ি লাগছে, আর তুমি তো সত্যি সত্যি বুড়ো দামড়া হয়ে আছো। বিয়ে শাদী ঠিক বয়সে করলে 2-4টা বাচ্চা ব্যবা করে ডাকতো। আমার বাচ্চা ব্যবা ডাকবে নাকি পাপা ডাকবে সেটা কি তুই ঠিক করে দিবি? 2 দিন হলো মেডিকেলের স্টুডেন্ট হয়েছিস, অথচ ভাব ধরছিস বিজ্ঞদের মতো। একটা চর মারলে উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই। সে এসেছে আমাকে জ্ঞান দিতে। এমন তুচ্ছ-তাচ্ছিল্য মোটেই পছন্দ হলো না অরুর। তেতে উঠে বলল, ননির পুতুল পেয়েছো আমাকে? আমাকে চর মারলে আমি বুঝি বসে বসে দেখবো? তোমার শুধু একটা বাচ্চা হোক, তাকে আসতে এক চর যেতে এক চর বসাবো, তখন বুঝবে অরুকে চর দেওয়ার ফলাফল কতটা ভয়াবহ। তোকে আবিরের সাথে বিয়ে দেওয়া উচিত নয়, একদমই নয়। তোর জন্য আসলেই একটা বুড়ো লোক দরকার। এমন ঝগড়ুটে মেয়ের জন্য বুড়ো লোকই পারফেক্ট। আমি কাকে বিয়ে করব সেটা কি তোমাকে জিজ্ঞেস করে করব? বলেই অরু সিঁড়ি ভেঙে নামতে যায়। রামি অরুকে আর একটু রাগিয়ে দিতে পেছন থেকে চেঁচিয়ে বলল, দেখবি তার চান্দিটাও ছিলা থাকবে, বড় একটা ভুঁড়ি থাকবে। নিস্তব্ধ রজনী। ঘন হয়ে এলো অন্ধকার। ছাদে দাঁড়িয়ে অপেক্ষারত রামি। পাশের দালানের সামনে এসে একটা গাড়ি থামলো। ভেতর থেকে বেরিয়ে এলো কোনো ধারালো ব্যক্তিত্বের পুরুষ, যার পূর্ব সত্তার সাথে বর্তমান সত্তার আকাশ পাতাল তফাৎ। কেবল অতি আপনজনেরা তার আসল সত্তার সাথে পরিচিত। বাইরের মানুষের কাছে সে একগুঁয়ে গম্ভীর পুরুষ।
পুরুষ অবয়বটি বাড়ির ভেতর যাওয়ার জন্য পা বাড়াতে রামি ডেকে উঠল। মিঠু। চোখ তুলে পাশের ছাদে তাকালো মিঠু। খানিক সময় স্থির দাঁড়িয়ে থেকে পা চালিয়ে পাশের দালানের সামনে এলো। ধীরে ধীরে এগিয়ে এলো সিঁড়িঘরের দিকে। রামি রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আগাগোড়া মিঠুকে পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলো, কেমন আছেন জমিদার সাহেব? মিঠু গম্ভীর মুখ হয়ে দাঁড়িয়ে রইল। কিয়দংশ সময় ওভাবেই অতিবাহিত হলো। অতঃপর এক অকল্পনীয় চমক ঘটল। মিঠু দুহাত শক্ত করে আলিঙ্গন করে নিল রামিকে। ঠোঁটের কোণে চওড়া হাসি। সহাস্যে বলল, তোর মতো ছেঁচড়া জীবনে থাকলে কি আর জমিদারি টিকিয়ে রাখা যায়? রামি থাপ্পড় বসিয়ে দিল মিঠুর পিঠে। দুজনের অল্প স্বল্প মারামারি লেগে গেল। ক্লান্ত হয়ে ছাদের ফ্লোরে হাসতে হাসতে বসে গেল দুজন। মিঠু বলল, তুই এসেছিস 4 দিন হলো, অথচ ব্যস্ততার কারণে দেখা করা হয়নি। আজ যখন সুযোগ হলো তখন দুজন একসাথে ঘুমাবো, চল। রামি বলল, চা হলে ভালো হতো। মিঠু বলল, হ্যাঁ, আমাদের বাসায় আয়। এখন আর আপুকে জাগানো ঠিক হবে না, ওরু বানিয়ে দেবে। দুজন উঠে পড়ল। নিচে এসে গেট লক করে চাবি নিয়ে চলে গেল রামি। বাবা ঘুমাচ্ছেন। মিঠু নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। অরুর ঘরের আলো জ্বালানো, নিশ্চয়ই বইয়ের ভাঁজে মুখ বুজে আছে। মিঠু সোজা ওর ঘরে ঢুকে অরুর মাথায় টোকা মেরে বলল, কিরে ঝুগড়ুটে মহিলা, সারাদিন কি এত পড়িস? একদিন তো বিয়েই করে ফেলবি, পড়ে আর কি লাভ? অরু রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, পচা কুমড়া, মিঠুর বাচ্চা, আমি মাথায় ব্যথা পেয়েছি না? মিঠু অবাক হলো যেন। এদিক ওদিক তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করলো, ব্যর্থ হয়ে। আমার বাচ্চা এলো কোথা থেকে রে ওরু? আমি তো তাদের দেখতে পারছি না। বুঝলাম না, অল্প বয়সে চোখের মাথা তুই খেলি নাকি আমি? অরূপ ক্রমাগত ফুঁসে উঠছে। গাল ফুলিয়ে গম্ভীর স্বরে বলল, 2-4টা ঝাড়ুর বাড়ি খেতে না চাইলে এখান থেকে যাও, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। মিঠু ঝট করে শার্ট ছাড়িয়ে নিল শরীর থেকে। অরুর মাথা ঢেকে নিয়ে তার নাকের কাছে শার্ট ধরে বলল, দেখ, শুকে দেখ, আমার শার্ট থেকে কি মিষ্টি ঘ্রাণ আসছে। পারফিউম কোম্পানি আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমার বডি স্মেল দিয়ে দারুণ পারফিউম তৈরি করে তারা আর্থিকভাবে লাভবান হবে, আর তুই কিনা দুর্গন্ধ বলছিস? অরু নাক মুখ কুচকে বলল, তোমাকে পারফিউম কোম্পানি খুঁজছে না, চিটার বাটপাড়া খুঁজছে। রাস্তায় মানুষ ধরে লুটপাট করার জন্য কোনো ক্লোরোফর্ম প্রয়োজন নেই। তোমার ব্যবহৃত একটা শার্ট সামনে ধরলেই মানুষ দুর্গন্ধ সইতে না পেরে অক্কা পাবে। ছি, কি বিশ্রী! মিঠু চুলের ভাঁজে আঙুল চালিয়ে বলল, তুই কি বুঝবি আমার ডিমান্ড? রতনে রতন চেনে, শেয়ালে চেনে কচু। তুই কি আর ভালো জিনিসের কদর বুঝবি? আমার ভীষণ খিদে পেয়েছে, উঠে খাবার গরম করে দে, সাথে 2 কাপ চা বানাবি। রামি আজ আমার ঘরে ঘুমাবে। অরু ঘাট তেরা মেয়ে, স্বভাব অনুযায়ী তেরামো করতে তার ভুল হলো না। বলল, তুমি গরম করে খাও। মিঠু কিঞ্চিত লোভ দেখিয়ে বলল, কেউ চাইলে কাল তাকে একটা নতুন ফোন কিনে দিতে পারি, যদি লাগে তবেই। অরু দাঁত কেলিয়ে হেসে বলল, চল তো 2 ভাই বোন মিলে কিছু একটা বানাই। এত রাতে নিশ্চয়ই তোমার ভাত খেতে ইচ্ছে করবে না? মিঠু বিড়বিড় করে বলল, আমার বাবা মায়ের ঘরে উচ্চমানের ধান্দাবাজ জন্ম হয়েছে। অতঃপর অরুর সাথে রান্নাঘরে ঢুকে পড়ল। অনেকক্ষণ যাবৎ মিঠুর দেখা নেই। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ ভেসে আসছে। রামি সেদিকে এগিয়ে 2 ভাই বোনকে দেখে সেও যোগ দিল। অরু প্লাজোর সাথে একটা লং শার্ট পরে আছে, গলায় ওড়না ঝোলানো। পোশাক আশাকের ব্যাপারে তার অত সেন্স কাজ করে না। যখন যা পড়তে ইচ্ছে হয় সে পরে ফেলে। রামের অবাধ্য চোখের নজর না চাইতেও ঘুরে ফিরে আজ অরুতে আবদ্ধ হচ্ছে। অরুর কথা বলা, হাসি সব তাকে আজ ভয়ঙ্কর ভাবে আকর্ষণ করছে। অথচ এর আগেও অরুর সাথে কত হাসি ঠাট্টা করেছে, তখন সবকিছুই স্বাভাবিক মনে হয়েছে। আজ কেন যেন সবকিছুতেই বিশেষত্ব খুঁজে পাচ্ছে। রামি ঘরের মাঝেই সামনে অরুর বদলে পেঁয়াজ দেখতে পেল। এখানে তো অরুর থাকার কথা, পেঁয়াজ নয়।
চোখ কচলে সামনে তাকিয়ে দেখলো অরু তার দিকে পেঁয়াজ বাড়িয়ে দিচ্ছে কেটে দেওয়ার জন্য। বলল, ধরুন পেঁয়াজ কেটে দিই। রামি অবলা প্রাণীর মতো বিনা বাক্যে পেঁয়াজ হাতে তুলে নিল। পেঁয়াজ কাটতে গিয়ে তার মাথায় ভাবনা এলো, এখন যদি তার হাতটা কেটে যায় অরু কি বিচলিত হবে, হাত ধরে বকাবকি করবে? পরক্ষণেই তার মাথায় এলো সে এসব কি ভাবছে, কেনই বা ভাবছে। তাছাড়া এমন কিছু হলে ওরও বিচলিত হওয়ার বদলে হা হা হি হি করবে। এই মেয়ের মনে মায়া দরদ কিছুই নেই, যার কপালে এই মেয়ে লেখা আছে। রামি চোখ বন্ধ করে বলে দিতে পারবে তার জীবন তেজপাতা। পাস্তা রান্না করে রান্নাঘরের এলোমেলো অবস্থা করে তিনজনই রামির ঘরের বারান্দায় চলে গেল। খাবার শেষ করে ওরও ঘরে ফিরে এলো। ও রামি আর মিঠুর আড্ডা চলল অনেকক্ষণ। অরকে নিয়ে মিঠুর আজ বের হওয়ার কথা থাকলেও সকালে তাড়া থাকায় সে তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়ল। অরও ফিরে যাবে পড়াশোনার জগতে। বাড়ি আসলে কিছুই ফিরতে ইচ্ছে করে না, কিন্তু কি করবে, নিজ থেকেই এমন একটা বিষয় বেছে নিয়েছে যেখানে পড়াশোনার বিকল্প হিসেবে থাকছে পড়াশোনা। চলনসই টুকটাক রান্না বান্না অরু জানে। সকালের নাস্তা তৈরি করে ঘরমাক্ত শরীর নিয়ে এলোমেলো হয়ে রান্নাঘর থেকে বের হলো। রামি ঘুম থেকে উঠে বাসায় যাচ্ছিল। অরুকে এভাবে দেখে থমকে দাঁড়ালো। অরু নাস্তা বেড়ে রাখতে রাখতে রামির দিকে না তাকিয়েই বলল, কোথায় আছো তুমি? নাস্তা করে তারপর যেও। রামির বুকের ভেতর ধক করে উঠল। তবে উপরে উপরে সে বেশ স্বাভাবিক। এই মেয়ে তাকে জ্বালিয়ে খাচ্ছে, এমন ভাবে ডাকার মানে হয় যেন বউ তার বরকে যত্ন করে শাসন করছে। আমি বাসায় গিয়ে নাস্তা করব। রাতে গেট লক করে এখানে এসেছি, কেউ বের হতে পারছে না, বারবার কল দিচ্ছে। অরু বলল, আচ্ছা ঠিক আছে। রামি বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত গেটের তালা খুলে দিতেই মাহমুদ আর সাদাত ভাই বেরিয়ে এলেন। মাহমুদ মৃদু ধমক দিয়ে বলল, আমাদের সকালে অফিস টাইম, তুই রাতে কাউকে ডেকে দিয়ে ও বাসায় গেলে কি হতো না? রামি বলল, সরি, মনে ছিল না। আর কিছু না বলে মাহমুদ আর সাদাত ভাইয়া বেরিয়ে গেলেন। রামি ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে নিল। অমিকে খাবার খাওয়াচ্ছে তরি। বাচ্চাটা এত তিরিং বিরিং করে যে ক্লান্ত হয়ে যায় তরি। ঈশিতা পাশের চেয়ারে বসে বলল, আমি তুই বড় হয়ে আপুর মতো পড়াশোনা করবি? অমি চোখ পিটপিট করে তাকালো। কিছুক্ষণ ভেবে গালে আঙুল রেখে বলল, না। কেন? ঈশিতার প্রশ্নে নাক মুখ কুঁচকে নিল অমি। ক্লান্ত ভঙ্গিতে বলল, এইসব কথা বললে আমার জ্বর ওঠে, আমি আর এইসব বলবো না আপু। তরির চোখ চড়ক গাছ। এই ছেলে অতিরিক্ত পাকামো করছে। 4 বছরে পড়াশোনার কি বোঝে, অথচ সে বলছে তার নাকি পড়াশোনার কথা শুনলে জ্বর আসে। ঈশিতা খিলখিল করে হেসে অমির গাল টেনে দিল। অমি নিজেও ঈশিতার দেখা দেখি মিটিমিটি হেসে ঈশিতার গাল টেনে দিল। অরু হলে ফিরে যাচ্ছে। তরির কাছ থেকে বিদায় নিতে এসে দেখলো অমিকে খাওয়াচ্ছে সে। আপু আমি যাচ্ছি। তরি অমিকে রেখে উঠে দাঁড়ালো। খেয়েছিস তুই? চল নাস্তা করে নে। আপু এখনো খায়নি, অমিকে খাইয়ে ও বাসায় যেতাম। অমি কোমরে দুহাত রেখে অরুর উদ্দেশ্যে বলল, আমার আম্মু রান্না করছে না, তুমি কেন খাবে? তুমি কি কাজ করেছো? যেখান থেকে কাজ করে এসেছো সেখানে গিয়ে খাবার খাও। অরু অমির মতো কোমরে দুহাত রেখে বলল, এখানেই খাবো, তাও আমির খাবার খাবো। দেব না তোমার। অরু অমিকে শুনিয়ে বলল, আমার কাছে চকলেট আছে, একা একাই খাবো। অমি মুহূর্তেই ভাবভঙ্গি পরিবর্তন করে ফেললো। ছোট ছোট হাতে অল্প একটু খাবার তুলে অরুকে ডাকলো, খালামণি। অরু ভেঙচি কেটে বলল, খাবো না আমি। খাইয়ে দেব তো, তুমি আমার বাবা না। অরু অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো। অতঃপর বলল, আমার বাবা আমাদের বাসায় আছে। মুহূর্তেই অমি কেঁদে কেটে অস্থির হয়ে পড়ল। শেষমেশ কুল কিনারা না পেয়ে অমির হাতে খাবার খেতেই হলো অরুকে। কোনোভাবে অরু মুখে খাবারটুকু গুজে দিয়েই বলল, চকলেট দাও। তরি নাস্তা বেড়ে নিতেই অরু বলল, তুমি খেয়ে নাও, আমি বাসা থেকে খেয়ে এসছি, এক্ষুনি ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়া। বলেই তরি রামিকে ডাকলো। রামি। রামি ঘর ছেড়ে বেরিয়ে এলো।
পরনে বাসায় পরার নর্মাল টি শার্ট আর ট্রাউজার। তরি বলল, ওরুকে দিয়ে আয়, কখন গাড়ি পাবে না পাবে, দেরি হয়ে যাচ্ছে ওর। রামি তরির কথায় না করতে পারলো না, দ্রুত চেঞ্জ করে অরুকে নিয়ে বেরিয়ে পড়লো। চেষ্টা করছে অরুর দিকে না তাকাতে। সে বুঝতে পেরেছে তার অস্থিরতার কারণ। গাড়িতে দুজনের টুকটাক কথা হলেও রামি অরুর দিকে তাকালো না। অরু হলে না গিয়ে সোজা ক্লাসের জন্য চলে এলো। রামি একবার জিজ্ঞেস করলো, কিছু খাবি? কিনে দেবো? না খেয়েই বেরিয়েছি, তুমি বাসায় চলে যাও। অরু গেট দিয়ে ভেতরে ঢোকার সময় আবিরের সাথে দেখা হলো। দুজনেই কথা বলতে বলতে ভেতরে গেল। রামি পেছন থেকে তাকিয়ে দেখলো, দীর্ঘশ্বাস ফেলে পাশার দিকে পা বাড়ালো সে। তার অনুমতি বড্ড বেমানান। অরুর কলেজের সামনে এসে দাঁড়ালো একটা চকচকে সাদা রঙের গাড়ি। মিঠু আজ প্রথম অরুর সাথে কলেজে দেখা করতে এসেছে। বুকের দিকের কয়েকটা বোতাম খোলা, বাইরে তার একটা গম্ভীর ভাব বজায় আছে, চোখের তীক্ষ্ণতা, হাঁটার ভঙ্গি বলে দেবে মিঠু নিঃসন্দেহে সুদর্শন পুরুষ। গাড়ি থেকে নামতেই ভিড় জমলো আশেপাশে। কেউ কেউ দূরে দাঁড়িয়ে দেখছে, কেউ বা একটা সেলফি তোলার আশায় মিঠুর চারপাশ ঘেরাও করে রেখেছে। রিয়াজ সহ আরো কয়েকজন পথ খালি করে দিতে মিঠু এগিয়ে গেল। কল দিল অরুর নম্বরে। 10 মিনিট পূর্বেই তার লেকচার শেষ হয়েছে। ভাইয়ের কল পেয়ে এগিয়ে এলো সামনের দিকটায়। মিঠু অরুকে দেখে হাত উঁচু করলো। অরু জিজ্ঞেস করলো, তুমি এখানে? এদিকে কাজ ছিল? নে ধর। বলেই অরুর দিকে ফোন বাড়িয়ে দিল। সকালে কাজ থাকায় বেরিয়ে গেলেও মিঠু ঠিকই মনে রেখেছে ফোনের কথা। নতুন ফোন পেয়ে আহ্লাদি হয়ে উঠল অরু। সে বরাবরই প্রিয় মানুষদের কাছে আহ্লাদি, তাদের কাছে কখনোই বড় হতে ইচ্ছে করে না। থ্যাংক ইউ আমার পচা কুমড়া, বলে মিঠুকে এক হাতে আলতোভাবে জড়িয়ে ধরল অরু। মিঠু ওর মাথায় হাত রেখে বলল, খিদে পেয়েছে? কিছু খেয়েছিস? সকালে খেয়ে বেরিয়েছি, এখন খিদে পেয়েছে। তাহলে চল। অরুকে নিয়ে বেরিয়ে গেল মিঠু। গাড়িতে চড়ে দুজনেই একটা রেস্তোরাঁয় বসে খেয়ে নিল। অরুকে হলে নামিয়ে দিয়ে মিঠু ফিরে গেল নিজ কাজে। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে দারুণভাবে। ক্যাপশন, ভালোবাসা সুন্দর। জনাব ইবতেসামের মতো মানুষও প্রেমে পড়েছেন। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতেই আজ ওনাকে দেখা গেল ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। ভিডিওতে অরু আর মিঠুর হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠেছে। কেউ কমেন্টে মজা নিচ্ছে, কেউ বা দোয়া দিচ্ছে, কেউ কেউ বলছে ওটা ইবতেসামের ছোট বোন, গার্লফ্রেন্ড নয়। তবুও যাদের মজা নেওয়ার তারা নিচ্ছে। ভিডিওটি দেখে মিঠুর মাথায় রক্ত চড়ে গেল। কিছু নিম্ন মানসিকতার মানুষের জন্য দেশটা আজ রসাতলে। তবে এটা কোনো বাইরের মানুষের কাজ নয়, তারই প্রকাশ্য শত্রু জেনে বুঝে এমন একটা চাল চেলেছে মিঠুকে সাময়িকভাবে দমিয়ে রাখার জন্য। মিঠু আগে অরুকে ফোন করলো। ব্যাপারটা সামনে পড়লে অরু মনে প্রভাব পড়তে পারে, তাকে আগে সামলানো উচিত। অরু ফোন রিসিভ করেই বলল, হ্যাঁ বলো। শোন, একটা ভিডিও ভাইরাল হয়েছে, তুই মিঠুকে কথা শেষ করতে দিল না অরু। বলল, দেখেছি আমি, তুমি টেনশন নিও না। মিঠু হাঁপ ছেড়ে বাঁচলো। বলল, সাবধানে থাকিস, এসব নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এই জন্যই আমি বাড়ির বাইরে তোর সাথে বা পরিবারের কারোর সাথে দেখা করি না। আমি এখন পড়ছি, তুমি এখন রাখো। টুপ করে কল কেটে গেল। মিঠু মুঠো ফোন পকেটে গুজে বেরিয়ে পড়লো শত্রু মোকাবেলায়। সুহা অফিস শেষ দিয়ে আজও গাড়ির জন্য দাঁড়ালো। আজকের ভাইরাল ভিডিও সেও দেখেছে। তার কেন যেন ইবতেসামের সাথের মেয়েটির আর ইবতেসামের চেহারা একরকম মনে হয়েছে। যদি গার্লফ্রেন্ড হয়েও থাকে, মানুষের এসব ভাইরাল করার কি মানে সেটা বুঝতে পারলো না সুহা। শুধু শুধু একজন মানুষের পার্সোনাল ম্যাটার টেনে হিচড়ে সামনে নিয়ে আসে। সে একজন পরিচিত মুখ বলে কি তার ব্যক্তিগত কিছু থাকতে নেই? বিরক্তিতে মুখ ভোতা হয়ে আছে। আজ এমনিতেও কাজের চাপ ছিল বেশি, মাথাটাও ধরেছে ভীষণ। মিঠু গাড়ি নিয়ে সেখান দিয়েই যাচ্ছিল। রিয়াজ বাইরে সুহাকে দেখিয়ে বলল, ভাই সেই মেয়েটা। মিঠু বাইরে নজর রাখলো। নাম না জানা মেয়েটাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। রিয়াজকে বলল, ওনাকে একটা গাড়ি দেখে দিয়াই, মনে হচ্ছে গাড়ির জন্যই অপেক্ষা করছেন। আমাদের সাথে তুলে নিন। মিঠু একবার শান্ত চোখে তাকালো। তার তাকানো দেখে ঢোক গিলল রিয়াজ। বলল, আচ্ছা দেখছি।
গাড়ি থেকে নেমে রিয়াজ সুহার সামনে এসে দাঁড়ালো, বলল, কেমন আছেন আপু? ছেলেটাকে দেখে চিনতে অসুবিধা হলো না সুহার। মিষ্টি হেসে বলল, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গাড়ি দেখে দিব একটা? সুহা কৃতজ্ঞতা সূচক হেসে বলল, আপনার হয়তো তারা আছে, আমি খুঁজে নেব, সমস্যা নেই। আরে না না, ভাই পাঠিয়েছে আমাকে। আপনাকে গাড়িতে উঠিয়ে আমি ভাইয়ের সাথে চলে যাব। অতঃপর হাতের ইশারায় মিঠুর গাড়িটি দেখিয়ে বলল, এই যে ভাই, গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। সুহা নিজেকে খুব স্পেশাল ফিল করালো না। ইবতেসাম নামক এই নেতার বিভিন্ন কাজ সে মাঝে মধ্যে দেখে সোশ্যাল মিডিয়ায়। ছেলে মেয়ে বৃদ্ধ নির্বিশেষে সকলকেই মোটামুটি সাহায্য করেন। আধা ঘন্টা অপেক্ষা করেও কোনো খালি ট্যাক্সি পাওয়া গেল না। রিয়াজের মুঠোফোন শব্দ করে উঠল। মিঠু গাড়িতে বসেই কল দিল। জি ভাই। ওনাকে বলো ড্রপ করে দিচ্ছি। রিয়াজ কান থেকে ফোন নামিয়ে বলল, গাড়ি পাওয়া যাচ্ছে না, আপনি বরং আমার সাথে চলুন, আপনার ঠিকানা অনুযায়ী নামিয়ে দিচ্ছি। সুহা সরাসরি না করলো না, তবে তার চোখে মুখের ভাষা বলে দিচ্ছে সে কমফোর্ট না। রিয়াজ বলল, আমি অন্য একটা কাজে যাব, আপনাকে নামিয়ে দিয়ে ভাই নিজের কাজে চলে যাবেন। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? সুহা সময় দেখলো, একটু পরে সন্ধ্যা নামবে। তারপর গাড়ি পেলেও জ্যাম সহ বাসায় ফিরতে ফিরতে লেট হবে। মাথাটাও বড্ড যন্ত্রণা দিচ্ছে, তাই রিয়াজের সাথে পা বাড়ালো। মিঠু এক পাশে চেপে বসলো। সুহা ব্যাগ কোলে রেখে সামনে দৃষ্টি রেখে বসলো। গাড়ি চলার ফাঁকে মাঝে মধ্যে সুহা কপাল চেপে ধরছে। মিঠু একবার পাশে তাকিয়ে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে চা নিয়ে আসতে বলল। তিনি 2 কাপ রং চা নিয়ে হাজির হলেন। মিঠু 1 কাপ চা বাড়িয়ে দিল সুহার দিকে। সুহার ঠোঁট ফোটে উঠল কৃতজ্ঞতার হাসি। এরপর দুজনের মাঝে টুকটাক কথা হলো, তবে খুবই স্বল্প। সুহার বাসা এসে যেতেই সে নেমে পড়ল। বিদায় বেলায় একটা ছোট্ট ধন্যবাদ দিতে ভুলল না সুহা। মিঠু গাড়ি হাঁকিয়ে ছুটে গেল এমদাদুল হকের নিকট। রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বীদের মাঝে এমদাদুল হক একজন। বেশ বাকবিতণ্ডা হলো দুজনের মাঝে। এমদাদুল হক এক পর্যায়ে বললেন, সরে দাঁড়াও ইবতেসাম, তুমি বয়সে আমার তুলনায় ঢের ছোট, কত টাকা লাগবে? মিঠু চোয়াল শক্ত করে জবাব দিল, ইবতেসামকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না, মানুষ তাকে কেবল ভালোবাসার মাধ্যমেই জয় করতে পারে। আমি যখন একবার এই পথে পা বাড়িয়েছি, তখন নিজের জায়গা থেকে একচুল পরিমাণ সরে দাঁড়াবো না। এমদাদুল হক ঠোঁট বাঁকা করে হাসলেন, বললেন, আমি তোমারও অনেক আগে থেকে এই জগতে বসবাস করি, জানো তো এই জগৎ তোমার জন্য না, টিকতে পারবে না। ধন্যবাদ, আবার দেখা হবে। বলে মিঠু গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল। রাতের খাবারের পর ইরা ঈশিতার ঘরে পা বাড়াতে যাবে, তখনই আটকে উঠল সাদাতের আর্তনাতে। বুক চেপে কাতরাচ্ছে। ইরা দৌড়ে গিয়ে সাদাতের বুকে হাত রেখে বলল, কি হয়েছে তোমার, বুকের ব্যথাটা বেড়েছে? বিচলিত ইরাকে দেখে মিটি মিটি হাসলো সাদাত। বুকে চেপে রাখা ইরার হাতে নিজের হাত চেপে ফের মিথ্যে আর্তনাদ করে বলল, ইরা, আমার হার্টের ভেতর অ্যাটাক করবে, এক্ষুনি রুমে চলো। ইরা ফোঁস করে রাগ ঝাড়লো। সাদাতের বাহুতে থাপ্পড় বসিয়ে নিজেও হেসে দিল। এই মানুষটার উপর সে কখনোই রাগ ধরে রাখতে পারে না। এখন মধ্যরাত। অমি, ঈশিতা দাদু আপুর সাথে আজ ঘুমিয়েছে। মাহমুদ তরিকে ডেকে বলল, চল তো তরি। কোথায়? তরির প্রশ্নের জবাব না দিয়ে মাহমুদ তাকে টেনে তুলে দিল। দরজার লক খুলে বাইরে নিয়ে গিয়ে বলল, আজ আমরা এই শহর ঘুরবো। কতদিন হলো আমাদের প্রেম নদীতে ভাসা হয় না, চলো না আজ একসাথে ভাসি। তরি অনুরাগী স্বরে বলল, আপনার ভেতরের এই প্রেমিক সত্তাটা না হারাক, অনন্তকাল আপনার প্রেমিক হয়ে বাঁচতে চাই আমি। চোখে চোখ রাখলো মাহমুদ। আমার প্রেম নদীতে যদি কখনো খেয়াতরি না ভিড়ে, তবু আমি ভালোবেসে যাব, পুরনো স্মৃতি রোমন্থন করে বারবার প্রেমে পড়ব। বলে তরিকে নিয়ে গাড়িতে চড়লো মাহমুদ। এক হাতে ড্রাইভিং করছে, অপর হাতটি তরির হাত আঁকড়ে ধরে রেখেছে। তরি বারবার মুগ্ধ হয়। তার কাছে মনে হয় মাহমুদ সর্বকালের সেরা প্রেমিক, সেরা স্বামী। স্বামী নামক সম্পর্কের আড়ালে আজও তার প্রেমিক সত্তা টিকে আছে, ঠিক প্রথম দিকের মতোই।
বাহিরে ঘুটঘুটে অন্ধকার, বারান্দার নিস্তব্ধ পরিবেশে একা দাঁড়িয়ে আছে রামি। কাল আবিরের বাসায় যাবে সবাই। এর পরদিনই তাকে ডিউটিতে ব্যাক করতে হবে। মনের ব্যাপারটাকে সে আপাতত প্রশ্রয় দিতে চায় না। থাকুক কিছু অনুভূতি মন গোপনে, তবুও কিসের একটা টান তাকে আঁকড়ে ধরে। অস্থিরতা ক্রমশ বৃদ্ধি পায়। রামি অনেকক্ষণ পায়চারি করে, তার অস্থিরতা কমে না। বারবার মানসপটে ছোট্ট থেকে হুট করে বড় হয়ে যাওয়া মেয়েটি ঘুরে বেড়ায়। তাকে কল্পনা করতেও ভীষণ ভালো লাগে, তবুও একটা বাধা এসে সামনে পড়ে। সেটা কি বয়সের পার্থক্য? কম হলেও তাদের বয়সের পার্থক্য 9 বছরের। সকাল সকাল বাসার ভেতর তোড়জোড় চলছে। পুরুষ সকলে আবিরের বাসায় যাচ্ছে, সাথে ছোট্ট অমিও বাদ যায়নি। রামি নিজেও তৈরি হয়ে নিয়েছে, মিঠুও যাচ্ছে। গাড়িতে বসে মিঠু জিজ্ঞেস করলো, তোকে নার্ভাস দেখাচ্ছে, কোনো সমস্যা হয়েছে? রামি নিজেকে স্বাভাবিকভাবে উপস্থাপন করার চেষ্টা করলো। মৃদু হেসে বলল, কোথায় নার্ভাস? মিঠুর তীক্ষ্ণ চোখের দৃষ্টি বলে দিচ্ছে সে রামির কথা বিন্দুমাত্র বিশ্বাস করেনি। বয়সের সাথে সাথে ব্যক্তিত্বে পরিবর্তন এসেছে বেশ খানিকটা। আগের মতো যখন যা ইচ্ছে হলো বলে দিলাম টাইপ স্বভাবটা পরিবর্তন হয়েছে। এখন একটা কদম ফেলতেও মিঠু বেশ ভাবে। আলতো হেসে বলল, সেটা তোর কথা বলার ধরনেই প্রকাশ করছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো রামি। মিঠুর কাছে অন্তত কিছু লুকানো যায় না। বলল, একটা ব্যাপার নিয়ে আমি খুব দ্বিধায় আছি। হাতে সময় থাকলে আরেকটু ভাবা উচিত, আর সময় না থাকলে দ্বিধা কাটিয়ে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। রামি আপাতত এটাই করছে, সময় দিচ্ছে নিজেকে। আবিরের বাসায় বেশ আপ্যায়ন হলো সকলের। অপছন্দ হওয়ার কোনো কারণ খুঁজে পেল না তরির বাবা। রামি নিজেও কোনো খুঁত দেখতে পেল না। আপাতত এঙ্গেজমেন্ট হওয়ার কথা চলল। রামি তরির বাবাকে বলল, আঙ্কেল, আজই এঙ্গেজমেন্ট নিয়ে কথা না তুললে হয় না? পুরুর সাথে আরেকটাবার কথা বলা উচিত। তরির বাবা বললেন, বিয়ে তো এখনই হচ্ছে না, শুধু এঙ্গেজমেন্ট হয়ে থাকবে। অরুর পছন্দ বলেই তো আমরা এত দূর এগিয়েছি। রামি আর কথা বাড়ানোর মতো কিছু খুঁজে পেল না। কথা হলো সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট হয়ে যাবে। বাসায় এসে বিষয়টা অরুকে জানাতেই সে বাবাকে ফোনে জানিয়ে দিল, আমার এই সপ্তাহে কেন, এই মাসেও সময় হবে না। একদিনের জন্য সময় ম্যানেজ করা যাবে না। এখন আমার পড়াশোনায় একটু চাপ আছে। তাছাড়া এঙ্গেজমেন্ট বললেই তো হয়ে যাচ্ছে না। শপিং প্রোগ্রামের জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়ার সব মিলিয়ে আমি এখন সময় পাবো না বাবা। বাবা অরুকে বোঝাতে গিয়ে ব্যর্থ হলেন। ফোন করলেন আবিরের বাসায়। তারা মানতে নারাজ। সামনের সপ্তাহেই এঙ্গেজমেন্ট হবে। অরুকে একদিনের সময় ম্যানেজ করে নিতে বললেন তারা। এবার তরি কথা বলল অরুর সাথে। অরুর বাবার একই কথা, সে এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করতে চায় না। অরু যতই মানুষটাকে বাইরে থেকে চিনুক, খুব কাছ থেকে কখনো চেনা জানা হয়নি আবিরকে। পূর্ব থেকে তার ভালো মন্দ সব গুণ জানা প্রয়োজন। একটা মানুষের কখনোই সবগুলো ভালো গুণ থাকে না। তবে আমরা যখন তাদের খারাপ অভ্যাস সম্পর্কে অবগত থাকি না, তখন হুট করে তার খারাপ সত্তা সামনে এলে কষ্ট পাই। সাময়িক কিংবা দীর্ঘ সময়ের জন্য মানুষটির প্রতি আমাদের মনে ঘৃণা জন্মে। অরু চায় না তেমনটা হোক। সময় নিয়ে এসে সিদ্ধান্ত নিতে চায়। পরদিন ক্যাম্পাসে আবিরের সাথে দেখা। বলল, তোমার সাথে কথা আছে অরু, সময় হবে? অরু বলল, আপনি কি নিয়ে কথা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। আমার মনে হয় আমাদের দুজনেরই সময় নেওয়া উচিত। আমার একটা বাজে অভ্যাস আছে। আমি প্রথম দিকে যাদের সাথে খুব সখ্যতা গড়ে তুলতে পারি, ঠিক মাসখানেকের মাথাতেই তাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। প্রথম আগ্রহ থাকলেও চিন্তাভাবনা পার্থক্যের কারণে আমার মনে বিরক্ত ঝেঁকে ধরে। এদের মধ্যে যে কজন এই সময়ের মধ্যেও তাদের প্রতি আমার আগ্রহকে শক্ত হাতে ধরে রাখতে পারে, তাদের প্রতি আমার আসক্তি আজীবনের জন্য জন্ম নেয়। এতে দুজনের একে অপরের প্রতি জানাশোনাও হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আবির স্পষ্ট ভাষায় বলল, তুমি কি আমায় ওয়েটিং এ রাখতে চাচ্ছ? যদি তোমার সাথে আমার চিন্তা ভাবনা না মিলে বা কোনো কারণে আমার প্রতি তোমার আগ্রহ হারিয়ে যায়, তখন তুমি বিয়ে করবে না। জানাশোনার জন্য এঙ্গেজমেন্ট থেকে বিয়ের আগ পর্যন্ত প্রচুর সময় আছে। এতটা দুর্বল লজিকে মানে বুঝলাম না। অরুখানিক হেসে বলল,
দুর্বল লজিক কোথায়? এঙ্গেজমেন্টের পর যদি আমাদের দুজনের যে কোনো একজনের প্রতি বিরক্ত চলে আসে, যদি আমরা বিয়ে করতে না চাই, ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেঙে যাওয়ার চেয়ে আমার মতামত কি ভালো না? আমরা আগে একে অপরকে ভালোভাবে জানি, তারপর সিদ্ধান্ত নিই। আবির বলল, তোমার সমস্যা আমি বুঝলাম না ওরু। আমি অনেক কষ্ট করে পরিবারকে ম্যানেজ করেছি, তোমার বাসায় পাঠিয়েছি। এখন তুমি যদি আমায় রিজেক্ট করে দাও, তখন আমার সম্মানটা কোথায় থাকবে? তাছাড়া তুমি নিজেই আমাকে বিয়ের কথা বলেছিলে। আমি একটা কথা বলেছি আর আপনি যাচাই না করে আমার সাথে কথা না বলেই বাড়িতে প্রস্তাব পাঠিয়ে দেবেন? আচ্ছা, সেটাও আমি মানলাম। আমি বিয়ের কথা বলায় আপনি প্রস্তাব পাঠিয়েছেন, তাই বলে আমাকে আপনার সকলের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে হবে? দুদিন পর যে আমার উপর আপনি বিরক্ত হবেন না, তার কি নিশ্চয়তা আছে? ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কি? আবির উত্তেজিত হয়ে পড়ল। তোমার কথা শুনে আমার এখনই বিরক্ত লাগছে ওরু। কথাটা কি সহজভাবে না নিয়ে কেন শুধু শুধু পেঁচাচ্ছ? অরু হাসলো, বলল, আমি এখনো কিছুই করলাম না, এতেই আপনি বিরক্ত? আমার বিশ্বাস আপনি যখন আমায় পুরোপুরি জানবেন, তখন এর চেয়ে বেশি বিরক্ত হবেন। ফিরতে হবে আমায়। অরু আবিরের প্রত্যুত্তরের অপেক্ষা না করে চলে গেল। রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে আবির, তার যুক্তিটাও ফেলে দেওয়ার মতো না। অরুর কথাতে সে পরিবারকে ম্যানেজ করেছে, এখন রিজেক্ট শব্দটা শুনলে পরিবারের কাছে তার ইমেজ খারাপ হবে। তবে অরু বিয়ের ব্যাপারে কতটা সিরিয়াস ছিল সেটা অন্তত খতিয়ে দেখা উচিত ছিল তার। নিজের এই ভুলটুকু চোখে পড়েছে তার। ইদানিং সুহার সাথে একটু বেশি দেখা হচ্ছে মিঠুর। হুটহাট দেখা, মেয়েটার চুল ঘন নয়, আবার খুব পাতলাও নয়, কাজ ছাড়িয়ে ৩-৪ ইঞ্চি নিচে ছড়িয়ে আছে সিল্কি চুল। রোজ শাড়ি পরে বের হতে দেখা যায়। সেদিনের পর আরো একদিন কথা হলো সুহার সাথে। কথায় কথায় জানতে পারলো মেয়েটা বিবাহিত। এর বাইরে পরিবার সম্পর্কে আর কিছুই জানে না মিঠু। চলতি পথে দেখা হলেও কথা হয় না তাদের। মিঠু নিজের কাজ নিয়ে দৌড়ঝোপের ওপর থাকে। আজও দেখা হলো, এ যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। ক্লিন শেভ শেষে মসৃণ গালে হাত ছুঁয়ে দিল রামি। গোসল নিয়ে সাদা রঙের শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল, গলায় টাই। অফিসিয়াল ড্রেসে নিজেকে পরিপাটি করে হাতে ঘড়ি পরতে পরতে আয়নার সামনে সোজা হয়ে দাঁড়ালো। চোখে মুখে গম্ভীরতার ছাপ। বাড়িতে থাকা রামের সাথে এই রামের বিন্দুমাত্র মিল নেই, সম্পূর্ণ বিপরীত সত্তা। পরিপূর্ণ তৈরি হয়ে বেরিয়ে এলো। মা, ভাই, ভাবি সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো গন্তব্যে। অফিসিয়াল ছুটি শেষ, আগামী দিন থেকেই তার ফ্লাইং শুরু। যাওয়ার আগে রামি অরুর চিন্তা মাথা থেকে ঝেড়ে বাড়িতেই রেখে গেল। জানে না সে কতটা সফল হতে পারবে, তবে গতকাল বেশ ভেবেছে রামি। তার একপাক্ষিক একটা নড়বড়ে অনুভূতি দুটো পরিবারের ওপর প্রভাব ফেলতে পারে, তাই নিজেকে দমিয়ে রাখলো। ফ্লাইং এর সতর্কতার সাথে কাজ করতে হবে। সামান্যতম ভুল চোখে পড়লেই তার কাছে ওয়ার্নিং লেটার চলে আসবে। পরপর একই ভুল 2 থেকে 3 বার হলেই চাকরি থেকে বিনা নোটিশে বরখাস্ত হবে। অরুকে নিয়ে ভাবতে গেলেই কোনো একটা অনর্থক হয়ে যাবে। রামি ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে চেয়েও গভীরভাবে অরুকে মনে পড়ল। আবিরের পরিবার মেয়ে চান শান্ত ভদ্র। বিয়ের মতো এমন একটা ব্যাপারে মেয়ে লজ্জা না পেয়ে নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিচ্ছে, এ যেন সর্বনাশা কাণ্ড। বাবা মা হম্বিতম্বি করছেন, আবির চুপচাপ সবকিছু হজম করে নিচ্ছে। এখন মনে হচ্ছে হুট করে বিয়ের সিদ্ধান্ত না নেওয়াই ভালো ছিল। অরু সবকিছুতেই উদাসীন। তাকে 1 মাস সময় দেবে বলেও সে সময় দিচ্ছে না। প্রথম কয়েকটা দিন মোটামুটি সব ঠিক ছিল। ইদানিং দেখা করতে চাইলে তার ব্যস্ততা, রাতে ফোনে কথা বলতে চাইলে তার পড়াশোনা, গুনে গুনে 20 দিন এভাবেই কেটে গেল। ধৈর্যহারা হয়ে পড়ল আবির। পরদিন অরুর ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় তার ক্লাসের সামনে দাঁড়িয়ে রইল। অরু বের হতেই বলল, কথা আছে ওরু, আজ অন্তত বাহানা দিও না। অরু ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, চলুন কোথাও বসি। আবির মাথা নেড়ে সম্মতি জানালো। একটা কফি শপে বসলো দুজন। আবির বলল, কি সিদ্ধান্ত নিলেন? দেখো ওরু, আমি কিন্তু হ্যাঁ শুনতে চাই। আপনি একটা মিথ্যাবাদী আবির। বাইরে ঝকঝকে রোদের আলো। গ্লাসের ভেতর থেকে স্পষ্ট রাস্তায় মানুষের চলাচল দেখা যাচ্ছে। মুখোমুখি বসে আছে আবির অরু।
অরুর চোখে মুখে স্পষ্ট রাগ ফুটে উঠল ও আবির অনেকটা বিস্ময় প্রকাশ করলো। কি মিথ্যে বলেছি আমি? অরু গলা চড়িয়ে প্রশ্ন করলো, আমরা বিয়ে করেছি, আবার একসাথে সংসারও করছি, কবে থেকে? অরুর প্রশ্নে আবির চুপ করে গেল। যথাযথ উত্তর এই মুহূর্তে তার কাছে নেই, কিন্তু অরুর তীক্ষ্ণ দৃষ্টির নড়চড় হলো না। প্রশ্নসূচক চাহনি অবিচল রইল। আবির গলা ছেড়ে বলল, বিয়ে হয়নি, কিন্তু হবে তো? অরু বলল, আপনাকে আমি কি বলেছি? 1 মাস সময় নিয়েছি, মনে আছে তো? বিয়ে না হতেই আপনি আমাকে সবার কাছে আপনার বউ বলে পরিচয় করিয়ে দিচ্ছেন, কিন্তু কেন? এতে আমার ভবিষ্যতে যে প্রভাব পড়বে না তার কি নিশ্চয়তা আছে? বিয়েটা যে হবে তারও তো নিশ্চয়তা নেই। আবির স্থির থাকতে পারল না। প্রথমে বিরক্তি হলেও তা একসময় রাগে পরিণত হলো। গলা চড়িয়ে বলল, তোমার সমস্যাটা কোথায় ওরো? অরু ঠান্ডা গলায় বলল, আপনি সময় নিয়ে আবির, আমাকে কেন বিয়ে করতে চাইছেন সেটাও আমি জানতে পেরেছি। একবার আমার ভাইয়ের কানে কথাগুলো গেলে সে নিজেই বিয়ে হতে দেবে না। ব্রু কুঁচকে গেল আবিরের। কিছুই তার বোধগম্য হলো না, তাই প্রশ্ন করল, মানে কিসের সময় নেবে? আর তোমাকে বিয়ে করার কারণ বলতে কি বোঝাতে চাচ্ছ? আপনার ব্রেকআপ হয়েছে 2 মাস হলো, গার্লফ্রেন্ডের অন্যত্র বিয়ে ঠিক করা, আর আপনিও তাকে দেখানোর জন্য বিয়ে কিংবা এমনই একটা সম্পর্কে জড়াতে চাচ্ছেন আমার সাথে। আমি জেদের বশে করা সম্পর্কে জড়াতে চাই না আবির। আপনি সময় নিন, আমরা কিছুদিন পর কথা বলি। অরু বিন্দুমাত্র উত্তেজিত হলো না, শান্ত মেজাজে বোঝালো আবিরকে। আবির জানতে চাইল, আমার গার্লফ্রেন্ড ছিল, তা অস্বীকার করছি না, কিন্তু তাতে জেলাস ফিল করার আমি কেন তোমাকে বিয়ে করতে চাইবো? মানুষকে লাইফে মুভ অন করতে পারে না? তোমাকে কি আবার ভালো লাগতে পারে না? নীতিকে কেন আমাদের মাঝে টেনে আনতে হবে? মুভ অন করা দোষের কিছু নয়, কিন্তু আমি আপনার জেদের শিকার হতে চাই না। আবির রুক্ষ গলায় বলল, তোমার তুলনায় নীতি হাজার গুণ বেটার, যে অত্যন্ত মেচুয়ার ছিল, বারবার কথা বেচাতো না। অরুর মেজাজ খারাপ হয়ে গেল। তার নিজের তুলনা একমাত্র সে নিজেই, অন্য কারোর সাথে তুলনা দেওয়া সে ভালোভাবে নিতে পারে না। ব্যক্তিটি যেই হোক না কেন, অরু তা বরদাস্ত করবে না। দাঁতে দাঁত চেপে বলল, আজ বলেছেন, এরপর যেন আপনার মুখে আমাকে অন্যের সাথে তুলনা করার কথা না শুনি। এটা আমার একেবারেই অপছন্দের কাতারে।